প্রধানমন্ত্রী বলছেন যে সংসদটা নাটক করার জায়গা নয়, এখানে কাজ করতে হবে, কাজের কথা বলতে হবে। অবশ্যই সময় নষ্ট না হওয়াই ভালো, কিন্তু যখন আলোচনা হবে এমন কিছু ইস্যু নিয়ে যেটা এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে একেবারে সংবাদ শিরোনামে থাকার মতো খবর, তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে এরকম আওয়াজ উঠছে যে এসআইআরের ফলে আতঙ্ক ছড়াচ্ছে এবং তার জেরে একাধিক মৃত্যুর ঘটনা, আত্মহত্যার ঘটনা এগুলো ঘটছে। তো ফলে যদি সেটা নিয়ে আওয়াজ তুলতে হয়, আমার কাছে আর প্ল্যাটফর্ম কোথায়? কোথায় বলবো কথা? কোথায় চাইবো এই প্রশ্নের উত্তর? কোথায়, কিভাবে? আর তো কোনো জায়গা নেই। আমি তো প্রশ্ন করবই, কারণ আপনি জনপ্রতিনিধি। আমার প্রশ্ন, আমার নির্বাচিত জনপ্রতিনিধি যদি সংসদে রাখতে চান, তাহলে কি সেটা অন্যায়? তাহলে সেটা নাটক? তাহলে সেটা ড্রামা? না, এটা আমি বলছি না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন প্রধানমন্ত্রীর ওই ড্রামা এই বক্তব্যের প্রেক্ষিতে, তাতে বিষয়টা খানিকটা এরকমই দাঁড়িয়েছে। হাল্লা বলে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে। আজকে শুরু করব প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তারপর দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। দেখুন, ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं, वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। हाईकोर्ट ने बोला है मनरेगा का काम चालू करो, ये केंद्र की सरकार अभी तक चालू नहीं किया है। हाईकोर्ट का ऑर्डर को वायलेट कर रहा है, और हम लोग डिस्कशन चाहते हैं तो बोलते हो ड्रामा है। भाई ड्रामा कौन कर रहा है? देश का जनता देख रहा है। जिसके पास जवाब नहीं है वो डिस्कशन अवॉइड कर रहा है। आप एसआईआर पे चर्चा कीजिए। बंगाल पे जितना भी डेप्रिवेशन हुआ है, 2 लाख करोड़ का ड्यू आप रोक के रखे हो, आप चर्चा करो। भाई आप जीत रहे हो तो आपको तो जनता में फेस करने का कोई दिक्कत नहीं है। आप एसआईआर कर रहे हो, लोग अगर मारे जा रहे हैं एसआईआर के कारण, ये तो तृणमूल के लोग नहीं है। बीएलओ को कौन अपॉइंट किया है? ममता बनर्जी का सरकार की तृणमूल पार्टी? ना हमारी सरकार किया है, ना हमारा पार्टी किया है। बीजेपी का सरकार ने जिस चीफ इलेक्शन कमिश्नर को बिठाया इलेक्शन कमीशन में, वो इलेक्शन कमीशन बीएलओ को अपॉइंट किया है। वो बीएलओ आत्महत्या करके बोल रहा है मेरा मौत के लिए जिम्मेदार है इलेक्शन कमीशन और चीफ इलेक्शन कमिश्नर। इसके ऊपर चर्चा अगर मांग रहे हैं तो आप कह रहे हो भाई ड्रामा कर रहे हैं। कौन ड्रामा कर रहा है? पूरा देश देख रहा है, और जवाब करारा मिलेगा। কে ড্রামা করছে গোটা দেশ দেখতে পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এমনটাই। আর আজকে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের কি বক্তব্য, এবার সেটা শোনার পালা। তৃণমূলের তরফ থেকে মুখপাত্র সম্রাট চক্রবর্তী রয়েছেন, সম্রাটদাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী রয়েছেন, সন্দীপাদিকেও স্বাগত জানাবো। একে একে অন্যান্য অতিথিরা যোগদান করবেন, ডেফিনেটলি তাদের সঙ্গে আলাপ করাবো, কথা বলবো। সম্রাটদাকে দিয়ে শুরু করি। সম্রাটদা, অভিযোগ কাকে জানাবো, প্রশ্ন কাকে করব? যদি আজকে কোনো প্রশ্ন তুলতে গেলে, কোনো কথা বলতে গেলে এইরকম কিছু অভিধা বসিয়ে দেওয়া হয়, বলা হয় ড্রামা, কীভাবে সম্ভব? দেশের প্রধানমন্ত্রী ভীষণ কিউট, জানেন তো, খুব কম চাহিদা আমাদের দেশের প্রধানমন্ত্রী। একটা স্ত্রীমুক্ত সংসার, প্রশ্নমুক্ত সাংসদ, বিরোধীমুক্ত দেশ, আর মেধামুক্ত কিছু ভক্ত যে এদিকে সেদিকে ছড়িয়ে রাখা আছে। তা প্রধানমন্ত্রী আলোচনা করতে চাইছেন না, বলছেন নাটকের জায়গা না। নাটক তো আমরা দেখেছি, 15 লক্ষ টাকার নাটক, নোটবন্দির নাটক, বছরে 2 কোটি বেকারের নাটক, জিএসটির পরে নাটক, কোভিডের সময় আনপ্ল্যান্ড ওয়েতে লকডাউনের নাটক। আমরা নাটক দেখেই যাচ্ছি। প্রশ্ন হচ্ছে বিতর্ক নয়, প্রধানমন্ত্রী বিজ্ঞপ্তিতে শাসন করতে চাইছেন দেশকে, যেটা ভয়ঙ্কর মারাত্মক পরিস্থিতি। সংসদ আলোচনার জায়গা, সেখানে বিতর্ক চাইছেন না দেশের প্রধানমন্ত্রী। অথচ প্রাণ সাধারণ মানুষ ছেড়ে দিলেও এখনও পর্যন্ত আমার কাছে যা সংবাদ বা তথ্য আছে, প্রায় 30 জন বিএলওর মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শান্তির সংসদ চাইছেন, শ্মশানের শান্তি। হট্টগোলের পরিবেশ থাকবে না, আলোচনা হবে না।
আলোচনার পরিবেশ তৈরি করলেন না কেন সংসদে? কেন একের পর এক বিভিন্ন সময় বিরোধী দলের সাংসদদেরকে বার করে দিলে একের পর এক আইন পাশ করিয়ে নিলেন প্রধানমন্ত্রী? দেশ তো আপনার কাছে জবাব চাইছে। সর্বশেষ কথা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী যে দায়টা নিয়েছেন, নির্বাচন কমিশনার সেই আইনটা পাশ করে সংখ্যাধিক্যের জেরে, সংখ্যা সবসময় শেষ কথা বলে নাকি? সংখ্যা যদি শেষ কথা বলতো তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন বাস্তবায়িত হতো না। সংখ্যা যদি শেষ কথা বলতো তাহলে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদ হতো না। সংখ্যা যদি শেষ কথা বলতো তাহলে গ্যালিলিওরা জিতে যেত না। সংখ্যা শেষ কথা বলে না। যে সংখ্যার জোরে তিনি আজকে সারা দেশকে দাবিয়ে রাখতে চেয়েছেন, সেই সংখ্যা তার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে। একবারও বলতে শুনেছেন এতজন দেশের মানুষ একটা অপরিকল্পিত এসআইআর এর ফলে মৃত্যুমুখে চলে যাচ্ছে? সরকারি কর্মচারীরা একের পর এক আত্মহত্যা করছেন। প্রধানমন্ত্রী আপনার গঠিত নির্বাচন কমিশনকে দায়ী করে, চিফ ইলেকশন কমিশনারকে দায়ী করে আত্মহত্যা করছে। আপনার গুজরাটে করছে, আপনার গুজরাটে প্রধানমন্ত্রী বিএলওরা অধিকারের দাবি করছে। জবাব দেবেন না? আলোচনা চাইবেন না? আজ পর্যন্ত কোনোদিনও সাংবাদিকদের মুখোমুখি হননি প্রধানমন্ত্রী। আপনার মন কি বাত শুনে শুনে দেশবাসী আজ ক্লান্ত। আজ তাই খুব পরিষ্কারভাবে বলছি, সংসদ আলোচনার জায়গা। যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে মানুষ পাঠায় তাদের মুখ থেকে ভাষা চায়, আন্দোলনের ভাষা, বিরোধিতার ভাষা, সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে সমালোচনার ভাষা। আমি আসবো সম্রাটদা এখানে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই অমিতাভ কাঞ্জিলাল যোগদান করেছেন, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভদাকে স্বাগত জানাই। কিছুক্ষণ আগে একটা সংখ্যার কথা বলছিলেন, শাসকের ধর্ম সম্পর্কে আপনারাও পরিচিত, তার মানে এক্ষেত্রেও বিরোধিতার জায়গাটা একই রকম হয় কিনা আমি সন্দীপাদির কাছ থেকে একটু জানার চেষ্টা করি। সংখ্যা নিয়ে অনেক কথা আপনাদের শুনতে হয়েছে, বামেদের শুনতে হয়েছে, 0, 1 ইত্যাদি শুনতে হয়েছে। তাহলে সংখ্যা এখানে খুব একটা ফ্যাক্টর না, এখানে তো সম্রাটদাই বলছেন সে কথা। না দেখুন, সংখ্যা নিয়ে যখন কথাটা উঠছে দেবরাতি দেবী, তখন পশ্চিমবঙ্গে তৃণমূল যেরকম কংগ্রেস মুক্ত বাংলা চাইছে, কংগ্রেস নাকি সাইনবোর্ড হয়ে গেছে, সেরকমভাবে গোটা দেশের মধ্যে বিজেপি ওই একই স্ক্রিপ্টে চলছে যে কংগ্রেস মুক্ত ভারত। তো এবার ব্যাপারটা হচ্ছে, নালার গ্যাসের চা আর কাশফুলের বালিশের মধ্যে কোনো তফাৎ নেই, সবটাই একটাই স্ক্রিপ্টের ডায়লগ, অন্যরকমভাবে বলছেন দিদি এবং দাদা দুজনেই। এবার সংখ্যা তত্ত্বে যদি আসি, সংখ্যা তত্ত্ব মিলিয়ে 2002-এ যখন এনডিআর গভর্নমেন্ট ছিল, সেখানে অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন শ্রী লালকৃষ্ণ আডবাণীজি। সেই ক্যাবিনেটে আরও একজন হেভিওয়েট নেত্রী ছিলেন, তার নাম মমতা ব্যানার্জি। 2003-এ যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়, বিলটা আনা হয়, এই মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি যিনি কিনা সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গে নাকি প্রচুর পরিমাণে বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢুকছে, এবং সেই জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে সেটাকে অ্যাক্টে পরিণত করে রুল চেঞ্জ করা হলো যে না, 1987 থেকে যাদের জন্ম এই ভারতবর্ষে, আপনার কাছে যাই নথি থাকুক না কেন সেগুলো প্রযোজ্য নয়, সেগুলো মানে এক্সাক্ট ডকুমেন্ট নয় যে আপনি এই দেশের নাগরিক, যেটা আজকের দিনে ইলেকশন কমিশন বলছে 1987 না 1984। এবার আসছে আরেকটা সংখ্যা তত্ত্বে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 2002-এ উপপ্রধানমন্ত্রী, আবারও বলছি, উপপ্রধানমন্ত্রী এনডিএর বিজেপির লালকৃষ্ণ আডবাণীজি যখন পশ্চিমবঙ্গে এলেন একটা সভায়, বলেন পশ্চিমবঙ্গে নাকি 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী, সবাই কিন্তু মেনে নিলেন। উপপ্রধানমন্ত্রী বলছে ভাই মানতে তো হবেই, ওনাদের কাছে সব ডেটা থাকে। এবার 2025-এ যখন মোদি আর অমিত শাহ এলেন, তখনও বলছেন যে পশ্চিমবঙ্গে নাকি 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী। 2002 থেকে 2025 এই এক্স্যাক্টলি দুটো লিস্ট ধরেই তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে এসআইআরটা হবে, তাই না? তো 2002-এও যদি 2 কোটি বাংলাদেশি হয়, অনুপ্রবেশকারী হয়, আর 2025-এ এসেও যদি সেই 2 কোটি থাকে, তাহলে বলবো মহারাজ আপনাদের সংখ্যাটা কি, আপনাদের সংখ্যা তত্ত্বটা কি? আপনাদের সংখ্যা তত্ত্বের ম্যাজিক 2 কোটি থেকে বাড়ছে না কেন, বা 2 কোটি থেকে কমছে না কেন? সমীক্ষাটা কোথায় আছে? 2023 সালের 12ই জানুয়ারি সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করলেন
এই ইয়েকে কি বলে মোদির সরকারকে যে অনুপ্রবেশ কতটুকু আছে বাংলাদেশে অনুপ্রবেশ হলফনামা দিয়ে বললো ওনাদের কাছে কোনো ডেটা নেই। তো আমাদের প্রশ্ন একটা জায়গায় যে যেখানে বারবার বলা হচ্ছে অনুপ্রবেশ হয়েছে তাহলে 2002-এও যদি 2 কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশি থাকে দেবারতী দেবী 2025-এ এসেও সেটা বাড়লো না কেন বা কমলো না কেন? সমীক্ষার রিপোর্টটা কি আপনাদের হাতে আছে? কোন রকম কোন মিডিয়ার হাতে আছে? আমাদের কাছে নেই, থাকলে আমাদেরকে কাইন্ডলি দিয়ে দেবেন। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই বিজেপির এক বঙ্গ নেতা উনি বলছেন যে 1,20,00,000 কাছাকাছি বোধহয় নাম বাদ যাওয়ার একটা পরিসংখ্যান দিয়েছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, এবার এই তথ্যটা কোথা থেকে এসেছে সেইটাও একটু জানার এখানে চেষ্টা করব। অমিতাভদা রয়েছেন। তার আগে যখন অনুপ্রবেশ নিয়ে কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ বক্তব্য। অমিত শাহকে সরাসরি কাঠগড়ায় তুলছেন উনি এবং বলছেন যে অনুপ্রবেশ হলে অমিত শাহের পদত্যাগ করা উচিত, অনুপ্রবেশ হলো কি করে জবাব দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়া, এবং আপনাদের মনে থাকবে কিছুদিন আগে অমিত শাহেরও একটা প্রতিক্রিয়া এই অনুপ্রবেশ সংক্রান্ত দেখিয়েছিলাম আপনাদের। আরও একবার একটু মনে করাবো আপনাদের কে কি বললেন এই দুজন, অমিত শাহ কিছুদিন আগে আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনারা কি ভাবছেন যে একটা বিভাজন তৈরি করে হিন্দু মুসলমান করে রোহিঙ্গা বাংলাদেশি করে, আরে রোহিঙ্গা যদি বাংলায় ঢোকে আর বাংলাদেশি যদি বাংলায় ঢোকে অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত। কি কারণে ঢুকেছে? আজকে এখানে যদি কোনো একটা সিকিউরিটি ল্যাপস হয় আপনি কি করবেন? যদি এখানে সিকিউরিটি ল্যাপস হয় আপনারা কি করবেন? আগে পুলিশকে প্রশ্ন করবেন না হাসপাতালের ডাক্তারকে জিজ্ঞেস করবেন? তাহলে আগে ঢুকলো কি করে? সেটা তো জবাব দিতে হবে। কে ঢোকালো, কেন ঢুকলো? বর্ডার তো তৃণমূল পাহারা দেয় না। আর অনেক মডিফিকেশন করেছে, অনেক নোটিফিকেশন বার করেছে। যেখানে 5 কিলোমিটার বর্ডারের পরিধি ছিল সেখানে কোথাও 50 কিলোমিটার করেছে, কোথাও 80 কিলোমিটার করেছে রেড করার জন্য। তারপরেও কি করে অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে? আপনি ছেড়ে দিন বাংলার কথা, জম্মু কাশ্মীরে কি করে ঢুকছে যেখানে রাজ্য পুলিশ আর সিআরপিএফ আর বিএসএফ সব বিজেপির হাতে? দিল্লিতে যেখানে পার্লামেন্ট রয়েছে সেখানে কি করে ঢুকে ব্লাস্ট হচ্ছে? পার্লামেন্টে যেখানে সংসদরা বসছে সেখানে কি করে সিকিউরিটি ল্যাপস হচ্ছে? प्रभावित करे। मित्रों, एसआईआर देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता एसआईआर की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ, जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। তৃণমূল বলছে এরা ঢুকছে কি করে, আর বিজেপি বলছে ঢোকার পরে সযত্নে লালিত পালিত হয়ে এত বছর আছে কি করে। ফলে এই যে একজনের প্রশ্নের উত্তরে আরেকজন প্রশ্নই করছে, এর কি কোনো সমাধান আছে? হবে কি? অমিতাভদা কিভাবে দেখছেন বিষয়টাকে? আসলে চলে যাবো অমিতাভদার কাছে। অমিতাভদা, হ্যাঁ, আসলে কি জানো তো, এই যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনছিলাম তার প্রেক্ষিতে তাকে একটু এক্সটেন্ড করে বলি। দেখো, আমি বিশ্বাস করি গণতন্ত্র মানে হচ্ছে শাসকের ওপরে শাসিতের নিয়ন্ত্রণ। যারা শাসক হবেন নিঃসন্দেহে তারা তো আমাদেরই জনপ্রতিনিধি, প্রতিনিধিত্বের গণতন্ত্র রয়েছে কায়েম এদেশে। সেক্ষেত্রে এই সংখ্যাগরিষ্ঠতা একটা বিভ্রান্তিকর যুক্তি, এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে দুর্নীতিকেও জিতিয়ে দেওয়া যায়, বাহুবলকেও জিতিয়ে দেওয়া যায়। সংখ্যাগরিষ্ঠ যুক্তি যদি গণতন্ত্রে নিয়ে আসা হয় সেটা খুব নিকৃষ্ট মানের গণতন্ত্র। এটা যারা গণতন্ত্র সম্পর্কে লেখাপড়া করেন, চর্চা করেন, তারা বহুবার বলেছেন। তা আমাদের দুর্ভাগ্য, আজ আমরা এমন একটা পোস্ট ট্রুথ জামানায় ঢুকে গেছি যেখানে সত্যের অপলাপটাই হচ্ছে এখন আমাদের রেওয়াজ। ফলে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে আকচি দেখি তার অনেকটাই এই হোয়াট অ্যাবাউটারি, অর্থাৎ আপনি এই বিষয়ে বলছেন, তাহলে ওই বিষয়টায় কি ছিল আপনার মত? আচ্ছা, এই বিষয়টা বলছেন, তখন তো ওই বিষয়ে বলেননি।
অর্থাৎ কিনা সম্যকভাবে যে সমস্যাটা উপস্থিত সেই সমস্যার থেকে সেই সমস্যার দায়িত্ব নেওয়া, সেই সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমালোচনাকে গ্রহণ করে নিজেকে সংশোধনের পথে নিয়ে যাওয়ার যে চেক রুল কথাটা ব্যবহৃত হয়, সেই চেক রুলকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করবার জন্য এই বিষয়গুলোকে এইভাবে তুলে নিয়ে আসা হয়। এই যে ধরুন অমিত শাহ যে কথাগুলো বলছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর ভিত্তি যদি একটু তলিয়ে দেখেন তাহলে এই ছবিটা খুব স্পষ্ট হবে। এই ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন কাদের স্বার্থে ঢুকছে, কিভাবে ঢুকছে, এটা গোয়েন্দা ব্যর্থতা, এটা প্রমাণিত। আমরা শুধু এক্ষেত্রে নয়, আমাদের সারা দেশে বিভিন্ন জায়গায় যেখানে সন্ত্রাসী আক্রমণ হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই গোয়েন্দা ব্যর্থতাকে চিহ্নিত করে কেন্দ্রীয় সরকারের তুলোধনা করেছি। একই সঙ্গে প্রশ্ন যখন উনি নিজেই করছেন কাদের স্বার্থে ঢুকছে, উত্তরটা তো খুব সহজ, উত্তরটা উনি নিজেও জানেন। যদি ওনার দলের স্বার্থ পূরণ না হতো তাহলে এই অনুপ্রবেশকারীদের কথ্য ভাষাকে বাংলার পাঠ্যপুস্তকে তিনি স্থান দিতেন না। খালা, অজু, চাচা এগুলো আমাদের শিশু পাঠ্য বাংলা বইগুলোতে এর আগে ছিল না। অনুপ্রবেষ্ট জনজাতি, অনুপ্রবেষ্ট মানুষজন যারা ওদের ভোট ব্যাংক হয়ে কাজ করেন, তাদেরকে তুষ্ট রাখবার জন্য, তাদের অ্যাপিজ করবার জন্য তারা ওই প্রান্তে যে ভাষায় কথা বলতে অভ্যস্ত ছিলেন সেই সমস্ত শব্দ ভাণ্ডারকে তুলে নিয়ে এসে গুঁজে দেওয়া হয়েছে, আমাদের এখানকার যে পানি ইত্যাদিগুলো গুঁজে দেওয়া হয়েছে। ফলে সর্বতভাবে বোঝাই যাচ্ছে যে আপনি হোয়াট অ্যাবাউটারি করে মূল সমস্যাটাকে এড়িয়ে দিতে পারেন, এড়িয়ে চলে যেতে পারেন, কিন্তু গণতন্ত্রে যদি নজরদারি বজায় থাকে তাহলে ধরা পড়বে যে আপনি যা বলছেন তার ভেতর একটা চাতুরি আছে, একটা চালাকি আছে, একটা বিভ্রান্ত করবার প্রচেষ্টাও আছে। অতএব এই উভয় পক্ষ, মানে এই মুহূর্তে কেন্দ্রে যে শাসক দল কিংবা রাজ্যে যে শাসক দল, অনুপ্রবেশ প্রশ্নে কেউ দায়িত্ব এড়াতে পারে না, কিন্তু অনুপ্রবেশের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যারা ভারতবাসী। আজন্ম ভারতীয়তাকে নিজেদের নাগরিকতা বলে জেনেছি, ট্যাক্স দিচ্ছি, ভারতীয় সংবিধানকে মান্য করে চলি, তার সার্বভৌম কর্তৃত্বকে মান্য করে চলি, অথচ আমাদের কাজের সুযোগগুলো, আমাদের সুখাবস্থানের সুযোগগুলো, আমাদের সম্ভাবনাগুলো লোপাট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। এবং তার চেয়েও বড় কথা, সরকারি জমিগুলো, যে জমির ওপরে সরাসরি সরকারি নিয়ন্ত্রণও সেইভাবে নেই, সেই সব জায়গায় কলোনি বানিয়ে বসে পড়ছেন। প্রথমে অস্থায়ী একটা চালা, তারপর আস্তে আস্তে সেটা কলোনি, এবং পরবর্তীকালে সেইগুলো আবার দেখবেন কখনো কখনো প্রশাসন এসে ভেঙে দিয়ে সেখানে প্রমোটারদের জায়গা করে দিচ্ছেন। এই নেক্সাসটা চলছেই। ফলে যারা সেদিনকে সংসদে অনুপ্রবেশ নিয়ে এত চিৎকার করলেন, এত কাগজ ছোঁড়াছুড়ি করলেন, তারা সরকারে আসবার পরে দেখা গেল কিন্তু নীতিগতভাবে এই অনুপ্রবিষ্ট মানুষদেরকে জায়গা করে দেওয়ার জন্য কুটির শিল্পের মতো করে নাগরিক পরিচয়পত্র জাল করবার ব্যবস্থা করে দিলেন। তাদের দলের অনেকেই প্রত্যক্ষভাবে সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ পদক্ষেপ হয়েছে কিনা সেটা খুব বেশি আমাদের সারফেসে আসে না, এবং একই সঙ্গে যদি আসেও বা সেটা খুব অল্প দিনের জন্য। এবং একই রকম ভাবে ধরুন এই যে লাভলি খাতুনের ঘটনাটা সামনে, মাত্র একটা কেস, এমন আরো অনেক ঘটনা ঘটেছে। নিশীথ প্রামাণিক, তিনি বা ত্রিপুরার একদা মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু, এদের প্রত্যেকের বাংলাদেশি অস্তিত্বের মানে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া সত্ত্বেও, বাংলাদেশি নাগরিকত্বের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া সত্ত্বেও তারা আমাদের দেশে নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা পর্যন্ত করেছেন। কিছুদিন আগেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেই অধ্যাপক পালিয়ে গেলেন। তো এই যাবতীয় ঘটনাগুলো প্রমাণ করে দেয় আমরা আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা যাদের দ্বারা মানে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে পাচ্ছি, আদপেই তারা সত্যি সত্যি এদেশের মানুষ কিনা, এদেশের সুরক্ষা, এদেশের গুরুত্বপূর্ণ তথ্য নথি তারা ঘাটাঘাটি করবেন। একজন বিদেশি নাগরিক, তিনি আমার দেশে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়ে গুরুত্বপূর্ণ সব প্রতিরক্ষা সংক্রান্ত ফাইল দেখতে পাবেন, বিভিন্ন স্বরাষ্ট্র বা আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক নানান সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকবেন। কি মারাত্মক ব্যাপার বলুন তো। এবং কে দায়িত্ব নেবে যে এই মুহূর্তে বাংলাদেশ যে ভারত বিরোধিতা তৈরি হয়েছে, সেই ভারত বিরোধিতাতে যে ধরনের তত্ত্বকে সাজিয়ে তোলা হচ্ছে তার পেছনে কোনো তথ্য পাচারের ঘটনা ঘটেনি। এবং সব থেকে বড় কথা, এই সামগ্রিক পরিস্থিতিটা মোটের ওপর এসে দাঁড়িয়েছে ভোটের রাজনীতির কারণে। এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি কেবল ভোট দেখছে, ভোট পেয়ে ক্ষমতায় টিকে থাকা দেখছে। যে কথা একটু আগে সম্রাটবাবু বলছিলেন, সংখ্যাগরিষ্ঠতাকেই পাখির চোখ করে এগোচ্ছে। দেশ কারোর মাথায় নেই, জনসেবা কারোর মাথায় নেই, দেশের প্রতি সংবিধানের প্রতি দায়বদ্ধতা কারোর মাথায় নেই। এই আকচাকচির লড়াইয়ে সংবিধানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে মান-উন্নয়ন ঘটছে, এটাই তো বলা হচ্ছে বারবার, এসআইআর সংবিধান রক্ষাই করছে, কমিশন তো তাই বলছে। এটা তো একটা সাংবিধানিক প্রক্রিয়া, এসআইআর তো কোনো আকাশ থেকে পড়া কোনো বিষয় নয়। এর আগেও বহুবার ভারতবর্ষে সংবিধান মানে সাংবিধানিক প্রক্রিয়া তাহলে যখন তার বিরোধিতা হয় দাদা, যখন তার বিরোধিতা হয়
তাহলে কি সংবিধানকে অসম্মান করা হচ্ছে? তো সেটা নিঃসন্দেহে একটি নির্বাচন, আমি আগেও বলেছি, এই চ্যানেল অনুষ্ঠানেই বলেছি, একটি সাংবিধানিক উপায়ে নির্বাচিত সরকার আরেকটি সাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে যদি বাধা তৈরি করেন, বা একটি সাংবিধানিক উপায়ে বিরোধী দল যারা, তারা যদি একটি সাংবিধানিক প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন, বা যদি একটি সাংবিধানিক প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে দেন জনমানসে, তাহলে বুঝতে হবে তারা নিজেরা সাংবিধানিক দায় দায়িত্ব পালনে অপারগ। তারা বোঝেন না যে কোন সাংবিধানিক প্রক্রিয়ার গুরুত্ব কতখানি এবং তা কতটা মর্যাদার সঙ্গে পালন হওয়া উচিত। হ্যাঁ, কথা নিশ্চিত আমরা সমস্ত ব্যর্থতাকে মাথায় রাখবো, কেন্দ্রীয় সরকারের সমস্ত দায় দায়িত্বের ব্যর্থতাকে বারবার তুলে করব। কেন আমাদের দেশে জনগণনা সম্পন্ন হয়নি, কেন এখনো পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য ছাড়াই এই যে আধার, কখনো ইয়েস কখনো নো, কখনো ইয়েস কখনো নো, প্রায় টেবিল টেনিস খেলা চলছে আধারের শেষ পর্যন্ত সাংবিধানিক মর্যাদা কি বা রাষ্ট্রীয় মর্যাদা কি সেই বিষয় নিয়ে। এই সমস্ত বিষয় আমরা মাথায় রাখবো, কিন্তু একই সঙ্গে কেউ যদি একটি সাংবিধানিক প্রক্রিয়ার রাজনৈতিক বিরোধিতা করতে নামেন, তাহলে বুঝতে হবে তিনি নিজে সাংবিধানিক পদের জায়গায় সংবিধানকে বোঝেন কিনা, সংবিধানকে মান্য করার জায়গায় আছেন কিনা। সবটাই তো গায়ের জোরে, সংখ্যার জোরে পার করে দেওয়ার ব্যাপার নয়। না, তাহলে তো বলতে হয় যে এই যে জটিলতাটা ক্রিয়েটেড এবং এর যাতাকলে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে। যাই হোক, সৌমিক আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগদান করেছেন। সৌমিক রাহা, বিজেপি মুখপাত্র। সৌমিককে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে, নিয়ে আসবো সৌমিক। কিন্তু এছাড়া নিয়ে সংঘাত বা জটিলতা যাই হোক না কেন, এই মুহূর্তে যে পরিস্থিতি, আমি একটু শহর কলকাতা বা একেবারে স্পষ্টভাবে বলতে গেলে নির্বাচন কমিশনের বাইরে আজকে যে ছবি ধরা পড়লো, সেখানে এখনো পর্যন্ত বিএলওরা রয়েছেন রাস্তায়, তারা প্রতিবাদ দেখাচ্ছেন, তারা তাদের নির্দিষ্ট দাবিতে এখনো অবধি অনড় রয়েছেন। অন্যদিকে বিজেপি প্রতিনিধি দল তারা কমিশনে যায়, তাদের নির্দিষ্ট দাবিগুলো নিয়ে গার্ডরেল ভেঙে সিইও অফিসে প্রবেশের চেষ্টা, বিএলওদের স্লোগান, ডেপুটেশন দিয়ে বেরোনোর সময় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো এবং পাল্টা চোর স্লোগান শুভেন্দু অধিকারী। একটু দেখে নিতে চাইবো এই যে পুরো একটার পর একটা ঘটনা, যেখানে শুভেন্দু অধিকারী, এই যে সেই ছবি দেখুন, শুভেন্দু অধিকারী চোর চোর স্লোগান দিচ্ছেন। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হচ্ছে যখন উনি বেরিয়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যে বিধায়করা আজকে তারা সরাসরি মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেছেন, নির্দিষ্টভাবে কিছু ডেপুটেশন দাবি, এই সব কিছুর পরে শুভেন্দু অধিকারী কি বলছেন, ওখানে দাঁড়িয়ে কি বলছেন একটু শোনাবো আপনাদের। দেখুন কি বলেছেন। এখানে এসেছি, প্রথম আপনি আমাদের 12:30 টাইম দিয়েছিলেন, আমরা ডট 12:30 এসেছি, কিন্তু আপনার এখানে বাইরে যে পুলিশ আছে তারা প্রথম থেকে আপনার কাছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস, তার সরকার এবং আইপ্যাক কিভাবে ডাটা এন্ট্রিতে ম্যাল প্র্যাকটিসেস নট করছে, যাতে আপনার কাছে আমরা বলতে না পারি ডিসি সেন্ট্রাল মাননীয়া ইন্দিরা আদিমুনির নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে। আপনার কাছ থেকে থ্রু চ্যানেল আমরা মেল করে টাইম নিয়েছি, তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন, এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেফ, এই অফিসই আসছে। সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে, 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এই তীব্র বিরোধিতা এসআইআরের, তারপরেও যেটা দেখা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে প্রতিনিধি দল বলুন বা বিজেপি নেতৃত্ব, তারাও ইন্ডিভিজুয়াল বিভিন্ন সময় বলেছেন যে এসআইআরের পরে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা হয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সদর্প ঘোষণা তার যে এসআইআরের পরেও তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আরও বাড়বে, এই কনফিডেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রমিক কীভাবে দেখছো?
দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও অনেক বিষয়ে অনেক কনফিডেন্স দেখিয়েছেন, সেগুলো মেলেনি? কিন্তু অনেক ক্ষেত্রেই মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিত্তি হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল আছে বলে পুলিশ। পুলিশ যদি সরে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো অস্তিত্বই থাকবে না। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গা থেকে ঘামের গন্ধ পাওয়া যায় না, দামি পারফিউমের গন্ধ পাওয়া যায়। তার সাথে দেখা করতে গেলে বিশাল সংখ্যক একটা পুলিশি আস্তরণের মাধ্যমে দেখুন, সাধারণ মানুষ সোনালী গুহ বলেছে। সোনালী গুহ কে? সোনালী গুহ, যে উত্তরটা দিয়ে দিলাম তো, সোনালী গুহ যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে নেব। জয়প্রকাশ মজুমদারের কথা মানবেন তো? আমি যখন আমি আপনার প্রশ্নের আমি একবারের প্রশ্নের উত্তর দিতে এসেছি এখানে, একবার একটু শুনে নি তারপর যদি এখন আমার সৌমিকটা আমার নাম, আমার মনে হয় প্রশ্নটা আপনি আমাকে করেছেন, তো এখন কথা বললে তো তাহলে আপনি উত্তর দিন, আপনি উত্তর দিয়ে দিন। আসলে শোনার ধৈর্য, আমি শোটা আমার আসতে একটু রাস্তায় এত তৃণমূলের উন্নয়নের জন্য আজকে পুলিশরা এমন রাস্তার অবস্থা করে রেখেছে গাড়ি নড়তে পারছে না, তাই জন্য আসতে একটু দেরি হচ্ছিল। আমি শোটা শুনছিলাম মানে আমার মোবাইল থেকে। প্রথম থেকেই একটা জিনিস, যে পার্লামেন্টে কেন কে কথা বলতে পারবে কি পারবে না এই নিয়ে শুরু হয়েছিল, তার একটা নিদর্শন আমরা এই স্টুডিওর মধ্যে দেখলাম। যাই হোক, দেখুন, সোনালী গুহকে এক সময় দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। সে বলছে অভিষেকের ফোন নম্বর নেই, তার সাথে দেখা করতে পারি না, তার সাথে দেখা করতে গেলে এমন পুলিশি আস্তরণ, এতটা সময় আগে থাকতে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে তারপরেও তার দেখা পাওয়া যায় না। এই রকম একটা মানুষের, সাধারণ মানুষের সাথে তো কোনো কানেকশন নেই। সাধারণ মানুষের সাথে যাদের কানেকশন থাকে না তারা এখন অনেক কথাই বলছে। শ্রমিক যে ক্যাম্পে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা রাখছেন, সেবাশ্রয় 2 মানে একটা হয়ে গিয়েছে সাকসেসফুলি 2, এটা তো সাধারণ মানুষের জন্যই করা। উনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন দলনেতা হিসেবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম নিজের কোনো আলো নেই, তার নিজের কোনো প্রকাশ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোকিত। তো সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো না বললো সেটা বড় কথা। যদি সেটা হয়েও থাকে শ্রমিক, তাহলে তো আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্ববোধ করবে। আমার তো এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্ববোধ করা উচিত। আচ্ছা, তাহলে এত ভয় কেন? যা বলবেন তাহলে এত ভয় কেন? আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই বা একটা কথা বলতে চাই। আচ্ছা, এত কথা না বলে আমরা খুঁজছি, একটু সাহায্য করুন না। সেই কাগজটা, যেই তালিকাটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখের উপরে ছুড়ে দিয়ে বলেছিলেন, এই যে তালিকা এনেছি এই সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে আমরা না ওটা নির্বাচন কমিশনে থাকার কথা নয়, ওটা থাকার আমি বলছি না আপনার, তাহলে আমি একবারকে বলবো, আমার প্রথমত আমি অনেক সময় কম পেয়েছি, আমি যখন বলবো তখন এইটুকু সৌজন্যতা রাখবেন। ওটা তাহলে কোথায় আছে ওই কাগজটা? এক্স্যাক্টলি, ওই কাগজটা তৃণমূলের তো এত বড় বড় আধুনিক সব বিল্ডিং রয়েছে, এত কিছু রয়েছে, ওরা একবার তালিকাটা প্রকাশ করুক না, আমরা দেখি না, আমরাও তো জানতে চাই। ওটা তো আপনাদেরও দরকার পরবর্তী নির্বাচন কমিশনের কাছে আছে কাগজটা। নির্বাচন এই কাগজের কোনো স্ট্রেস উনি জানেন না, তাই জন্য বলছেন এই কাগজের কোনো স্ট্রেস পাওয়া যাচ্ছে না। এখন তো ওরা বলছে কোনো অনুপ্রবেশকারী নেই, সমস্ত ঝামেলা মিটে গেছে। আপনারা না এটা তো বলছে কারা? বলছে হচ্ছে আপনারা বলছেন, আপনাদের নেত্রী বলছেন, আপনাদের নেত্রী বলছেন কোনো অনুপ্রবেশকারী কেউ নেই। একটা রুটি আপনি কোনো সভ্য দেশে শুনেছেন রাষ্ট্রনেতা বলছে যে কেউ এসে ভোট দিয়ে সরকার নির্বাচন করতে পারে? একটা রুটি আমরা ছিঁড়েম সবাই মিলে। আমাদের একটু আটকাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা প্রতিক্রিয়া তাহলে এখানে একটু শোনাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি বৈধ না হন এই ভোটাররা, যাদের ভোটে নির্বাচিত হয়েছে সরকার, যাদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, তাহলে যদি সেই ভোটাররা অবৈধ হন তাহলে দেশটাও চলছে অবৈধ জনপ্রতিনিধিদের দ্বারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আমি আসছি তারপরে শ্রমিকের কাছে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন কি বলেছেন। और जो गवर्नमेंट में है वो भी एमपी बना है। अगर मैं इस इलेक्टोरल रोल के आधार पर चुना गया हूं, जो देश का गृह मंत्री है या प्रधानमंत्री है या डिफेंस मिनिस्टर है या जो भी मंत्री है, हेल्थ मिनिस्टर, वो भी इसी आधार पर चुने गए हैं। आप कह रहे हो वोटर गलत है, हम सही है। भाई जो आपको चुने वो अगर इलीगल हुआ तो आप भी तो इलीगल हुए। आप इलीगल वोटर लिस्ट के ऊपर तो चुन के आए हो, आप ही की भाषा में। तो द गवर्नमेंट ऑफ द डे शुड टेक द मॉरल हाई ग्राउंड एंड रिजाइन, डिसॉल्व द लोकसभा। फिर आप एसआईआर करिए कश्मीर से पूरा कन्याकुमारी, कोई दिक्कत नहीं है, दूध का दूध पानी का पानी हो जाएगा। যে লোকসভার উনিও সদস্য, সেখানে
সদর্পে এই ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন যে ডিসলভ করে দেওয়া হোক, উনি কিন্তু জানেন যে উনিও এখানকার মেম্বার, তারপরে উনি কথা বলছেন। সৌমিক, দেখুন, ওনার কথার কোনো একটা বাচ্চার যেরকম রাজনৈতিক কোনো মানে না থাকলে, কোনো রকম অভিজ্ঞতা না থাকলে যে যা ইচ্ছে তাই বলতে পারে, তার আগে নিজের পিসিকে প্রশ্ন করুক না, তুমি কেন কাগজ ছুঁড়ে মেরেছিলে, সেই কাগজে আদপে কি ছিল, নাকি সেই কাগজটা আমি আর উনি যদি আর একটাও কথা আমার কথার মধ্যে বলেন তাহলে কিন্তু আমি এরপর থেকে এই শোটাই ওনাকে এক সময় বলতে দেবো না। আমি অ্যাঙ্কারকে এইটুকু বলবো, এইটুকু সৌজন্যতা অন্তত পার্লামেন্টের মধ্যে এরা অসভ্যতা করবে সে পরের ব্যাপার, আগে এখানে সৌজন্যতা রাখুক। প্রথম কথা, তৃণমূল পুরোটাই একটা অসভ্য একটা রাজনৈতিক দল। পার্লামেন্ট বারবার দেখেছে। না, আমি বলি কি শ্রমিক, ব্যক্তিগত আক্রমণগুলো আমরা একটু দূরে সরিয়ে রাখি। না, আমি বলছি যে সভ্য দেবারতী কোন সভ্য রাজনৈতিক দলের কোন নেতা পার্লামেন্টের মধ্যে একবার শাল ছুঁড়ে দেওয়া হয়েছিল স্পিকারের মুখের সামনে, কে ছুঁড়েছিল? মমতা ব্যানার্জি। কালো শাল গায়ে দিয়ে নাটক করেছিল। আমাদের সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, একটু স্পেসিফিক করি। স্পেসিফিক একটা কথা বলেনি, প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন পার্লামেন্টের নাটকে, ড্রামার জায়গা নয়। ড্রামা কারা করেছে? এই তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা সাংসদকে দিয়ে তাদের সাংসদদের অ্যাটেন্ডেন্স কতটা অ্যাটেন্ডেন্স রয়েছিল মিমি চক্রবর্তীর, কতটা এটা নিয়ে আমরা আরেকদিন শো করব। সাংসদদের অ্যাটেন্ডেন্স এটা নিয়ে আমরা আরেকদিন শো করব। তারা কথা বলতে পারে না সাংসদের মধ্যে, কথা বলার শ্রমিক ভাই আরেকদিন শো করব। আমি বলছি আজকে নির্বাচন কমিশনে অনেকগুলো রাজনৈতিক দল যেমন গেছে, পাশাপাশি মতুয়া মহাসংঘের তরফ থেকেও একাধিক মিছিল হয়েছে। যে মিছিলের একটি মিছিলে অধীর রঞ্জন চৌধুরী তিনি উপস্থিত ছিলেন এবং তিনি তার মতো করে বক্তব্য রেখেছেন বা ব্যাখ্যা দিয়েছেন। এখন এটা জানি না যে মতুয়া সংঘের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা খুব কনফিউজড, তারা আজকের ডেটে দাঁড়িয়েও তারা কনফিউজড, কারণ এই সংঘ থেকে, এই পরিবার থেকে একজন কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন যিনি মাঝে মাঝে এমন কিছু কথা বলছেন তারা আরও নাকি কনফিউজ হয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখানে দাঁড়িয়ে সভা করেছেন, বক্তব্য রেখেছেন, তার বার্তা স্পষ্ট ছিল। আজকে অধীর রঞ্জন চৌধুরী পথে নেমেছেন, এই মতুয়া সংঘের কিছু মানুষকে তার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। রাজনীতির বাইরে বেরিয়ে মতুয়াদের জন্য ভাবছে কে? আমি খুব স্পষ্টভাবে একটু অমিতাভদার কাছ থেকে এটার উত্তর নিয়ে নেবো, তারপর আমি সন্দীপাদি বা বাকিদের কাছে আসবো। অমিতাভদা, কেউ ভাবছেন, ভাবার প্রয়োজনও নেই, কারণ আমি আগেই বলছিলাম এই মুহূর্তে সংখ্যাটাই শেষ কথা বলছে। আপাতত মাথা গোনার ব্যাপারটা চলছে, নইলে একটি এরকম গুরুত্বপূর্ণ জায়গায় এসআইআর এর মতো ব্যাপার চলছে এবং যেখানে এই মতুয়ারা নিজেদের এই রাজ্যে থাকার অধিকার, এই দেশে থাকার অধিকার সম্পর্কে সংশয়াবিষ্ট, সেই সভায় দাঁড়িয়ে তাদের আরাধ্য হরিচাঁদ এবং গুরুচাঁদকে যে নামে তিনি সম্বোধন করলেন, রঘুচাঁদ এবং গরুচাঁদ, তারপর আবার জিজ্ঞাসা করলেন আমি ঠিক বলছি তো? সুতরাং বোঝাই যায় যে দরদ তিনি দেখানোর চেষ্টা করেন, এদের সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ, প্রকৃত আগ্রহ তাঁর নেই। কেবলমাত্র ভোটের প্রয়োজনেই এই কাজগুলো করা হয়। আমি শুধু এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে বলছি না, কেন্দ্রের থেকেও যদি কোনো বড় নেতা আসেন ঠিক একই জিনিস তারা দেখতে পাবেন। এরা যে দরদটা দেখান সেটা নেহাতে নিজেদের আসন সুরক্ষিত রাখা, নিজেদের সমর্থনের ভিতটাকে কোনোভাবে বজায় রাখার জন্য এই চেষ্টা করেন। ওই আবার সেই সংখ্যাটাই এই মুহূর্তে কথা বলছে। যদি সত্যি সত্যি গুণমান কথা বলতো, যদি শাসিতরা শাসকদেরকে সত্যি সত্যি নিয়ন্ত্রণে রাখতে পারত, এই পরিস্থিতি তৈরি হয় না। এবং দেখো আজকের তারিখে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মতুয়াদের মানে ভারতীয়ত্ব নিয়ে যে প্রশ্নটা উঠে এসছে, এই প্রশ্ন অমীমাংসিত থেকে যাবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব বিষয়ক সম্পূর্ণ আইনটির ভেতরে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারছে। কিন্তু তার জন্য কি কি প্যারাফ্লেনিয়ালস গুলো থাকবে সেই বিষয়গুলোই বিচার্য। কিন্তু আমি করে দেবো, আমি আপনাদের মসিহা, কেন্দ্রীয় সরকার কিছু করছে না, বা করলে কেন্দ্রীয় সরকারই করবে, দিদি কিছু করতে পারবে না, এই যে পাল্টা চাপানুতরের মাধ্যমে এই মানুষগুলোকে এখনো সংশয় থেকে আরো গভীর সংশয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু যেটা এসে দাঁড়াচ্ছে সেটা ওই আস্তে আস্তে এই মানুষগুলো বুঝতে পারছে। এই ওয়াকফ নিয়ে যে বিরোধিতা করেছিলেন এক সময়, রাস্তায় বিরাট মিছিল করে ওয়াকফ মানবো না, সেই ওয়াকফ মেনে নেওয়ার ফলে সংখ্যালঘুদের মধ্যে কি প্রভাব পড়েছে তার চেহারা আমরা আজকে দেখতে পাচ্ছি। ওনার দপ্তরে ওনারই মন্ত্রিসভার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ফলে এই সংখ্যা হিসেবে এদেরকে দেখা, এই শুধুমাত্র কতগুলো মাথা
যারা এসে ভোটটা দেবে আমাকে বাঁচিয়ে রাখবে, বিনিময়ে যদি এই ভাতাটি পায়, বিনিময়ে যদি এই সুবিধাটা পায়, এই ভান্ডারটি পায়, এইভাবে আমার সমর্থক হয়ে থাকবে, এই প্রকল্প দিয়ে, সুবিধে দিয়ে ভোটার বানিয়ে রাখা এবং এদের মৌলিক সমস্যাগুলোর তলা অবধি না যাওয়া, যদি যেতেন তাহলে কিন্তু সত্যি সত্যি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে পার্লামেন্টে তারা ধারাবাহিকভাবে আলোচনা, তর্ক, জিরো আওয়ারে বক্তব্য রাখবার সুযোগ দাবি করা ইত্যাদি ধারাবাহিকভাবে কাজটা করতে পারতেন, তাহলে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারতেন এবং বোঝা যেত। ড্রামা শুনতে হতো না তো। না শুনুন, এই যে আবারও বলছি, সরকার পক্ষ কিভাবে বিরোধী পক্ষকে কি ভাষায় দেখবে, বিরোধী পক্ষ সরকার পক্ষকে কি ভাষায় চিহ্নিত করে কথা বলবে, সেই গোটা ব্যাপারটারই এতটাই অবনমন ঘটে গেছে। আমরা বাংলার বিধানসভাতে যেমন দেখেছি যে বিরোধী দলের এমএলএ কে বলা হয়েছে চুলের মুঠি ধরে তোকে রেপ করে দেবো, ঠিক একই রকম ভাবে ওখানেও দিল্লির পার্লামেন্টে বসেও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আলিঙ্গন করে সে চোখটে পাটি এই করে ভারতীয় গণতন্ত্রকে ক্রমাগতভাবে তার সাংবিধানিক মর্যাদাকে লঘু করে ফেলেছে এই পপুলিস্ট রাজনীতি, এই সংখ্যাভিত্তিক জনপ্রিয়তার রাজনীতি। এখানে একটু বিরত করব দাদা। গোটা দেশ জুড়ে এসআইআর আবহে বেশ কিছু বিতর্ক, বেশ কিছু জটিলতা, মৃত্যুর অভিযোগ ইত্যাদি উঠছে। এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, কথা বললে এটাও কিন্তু সামনে খুব স্বাভাবিকভাবে আসে। হ্যাঁ, এটা আলাদা কথা, অভিযোগ, কিন্তু তাও ঘটলো ঘটনা। সন্দীপাদি, কি নিয়ে অভিযোগ? এসআইআর নিয়ে অভিযোগ, বিএলও নিয়ে অভিযোগ। হ্যাঁ, বিএলওরা মারা যাচ্ছেন, বিএলওদের ওপর যা চাপ আসছে বিভিন্ন রাজ্যে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো ব্লু প্রিন্ট নেই, সঠিকভাবে নেই। এবং আমরা সগর্বে বলতে পারি আজকের দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেঙ্গলে এসআইআরের যে চূড়ান্ত ওই এনুমেরেশন ফর্ম সাবমিটের যে 1 মাস আরও টাইম বার করেছে, সেটা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার উনি সর্বপ্রথম চিঠি দিয়েছিলেন যে আরও 1 মাস টাইম বাড়ানো হোক। সেই জন্য এটা ওরা করতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং বারবার বলা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীও গিয়েছেন মতুয়াদের কাছে। না, এটা ভুল। অধীর রঞ্জন চৌধুরী সর্বপ্রথম অল ইন্ডিয়া মতুয়াদের যে ধর্ণা মঞ্চ ছিল, যেখানে মমতা বালা দেবীও ছিলেন, সেখানে আর কোনো নেতাকে দেখতে পাওয়া যায়নি, একমাত্র কংগ্রেসের প্রতিনিধি দল এবং অধীর রঞ্জন চৌধুরীকে সেখানে দেখা গেছে। ইনফ্যাক্ট মমতা বালা দেবী মমতা ব্যানার্জিকে নিজের রাজনৈতিক গুরুমা মনে করেছিলেন, সেই মমতা ব্যানার্জিও যায়নি। যে মমতা ব্যানার্জি ওই ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে বা মতুয়াদের কারোর একটা পেট খারাপ হলেও ছুটে যেত, তিনিও যাননি। সবার আগে অধীর রঞ্জন চৌধুরী গেছেন। আর রইল কথা বিজেপির, হ্যাঁ ডেফিনেটলি একটা জায়গা, যে জায়গাটা আস্থার জায়গা, ধর্মের জায়গা, বিশ্বাসের জায়গা, সে মতুয়া কেন, প্রত্যেকটা ধর্মকে আজকের দিনে রাজনীতিকরণ করেছে বিজেপি, তার সাথে দোসর হয়েছে তৃণমূল কংগ্রেস। আমি ছোট্ট একটা কথা বলে আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই, যে যারা বারবার বলছে যে মতুয়াদেরকে নথি দেওয়া হচ্ছে না বা মতুয়াদের নথি নেই ইত্যাদি নেই, মতুয়াদের ভারতীয় স্বীকৃতি দেওয়া হয়নি। সর্বপ্রথম জাতীয় কংগ্রেস 1962 সালে শ্রী প্রমথ রঞ্জন ঠাকুরকে হাঁসখালি থেকে কংগ্রেসের সিম্বলে দাঁড় করিয়ে উনি জিতেছিলেন। সর্বপ্রথম উনি এমএলএ হয়েছেন। 1963-তে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ডের উনি ক্যাবিনেট মিনিস্ট্রি পেয়েছিলেন। তাহলে কে বলছে মতুয়ারা এই দেশের নাগরিক নন? তারাই বলছে যারা মতুয়াদেরকে ভোট ব্যাংক ভাবছে, তারাই বলছে যারা মতুয়াদেরকে নিয়ে, তাদের সেন্টিমেন্টকে নিয়ে, তাদের আস্থাকে নিয়ে একটা রাজনীতিকরণ করছেন, তারাই বলছে। সেই তৃণমূল বিজেপি একই সুরে গাইছে যে সম্রাটদের কাছে আসবো, একদম সময় খুব সংক্ষিপ্ত না, সম্রাটদের কাছে আসবো, শেষ করব না, আর সন্দীপাদি আর সময় দিতে পারছি না, শেষ করব। সম্রাটদের কাছে আসবো। বিজেপি বলছে অভিষেক ব্যানার্জি এত কনফিডেন্স পায় কোত্থেকে? বিজেপিকে বলতে চাই, ইডি সিবিআই যারা আজ অবধি কাকুর গলার স্বর খুঁজে পায়নি, তাদের থেকে অভিষেক ব্যানার্জি। আমি সম্রাটদের কাছে আসি। সম্রাটদা, 5টা প্রশ্ন করা হয়েছিল ইলেকশন কমিশনে, একটার উত্তর পেয়েছেন সঠিকভাবে? না, আমি সেই প্রসঙ্গে আসছি। এটা জাস্ট একটা কথা বলি, যেটা একটু আগে দেখালে বিরোধী দলনেতা উচ্চকণ্ঠে চিৎকার করছে চোর 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 চোর। আমি শুধু বিজেপির মুখপাত্র রয়েছে আর যারা দর্শকরা দেখছে, আমি সবার মাধ্যমে বিরোধী দলনেতার কাছে একটা প্রশ্ন করতে চাই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের শপথ খেয়ে বলুন ম্যাথু সামেলের কাছ থেকে পয়সা নেননি, এটা বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে বিজেপি, বঙ্গ বিজেপিতে এরকম ট্রোল্ড নেতা বোধহয় আমি আর দেখিনি। যে লোকটা আজকে নির্বাচন কমিশনের কাছে গেল, সে লোকটা জ্ঞানেশ কুমার সম্পাদিত, মোদি অমিত শাহ রচিত প্রশ্নবিচিত্রা পড়ে গেছিল এবং যথারীতি প্রশ্ন কমন আসেনি, তাহলে বগা ফান্দে পড়ে কাঁদছে। এর বাইরে কিছু নয়। অধীর চৌধুরী
আজকে পরিষ্কারভাবে ফটোশ্যুট করতে গেছে। অধীর চৌধুরী কোনোদিনও মতুয়াদের নিয়ে কিছু ভেবেছেন বলে আমার জানা নেই। দিদি বলছিলেন অনেক কথা, কিন্তু মতুয়াদের নিয়ে যদি কেউ, মতুয়া সম্প্রদায়ের মানুষদের, মা বোনদের নিয়ে যদি কেউ, ভাই দাদাদের নিয়ে যদি কেউ ভেবে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। ওখানে গভর্নমেন্ট কলেজ যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে বিশ্ববিদ্যালয়ে জমি শনাক্তকরণ যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া বোর্ড তৈরি করে সেখানে অর্থ প্রদান যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কংগ্রেস অধীররঞ্জন চৌধুরী তথা কংগ্রেস মতুয়াদের জন্য কি করেছে কি করেনি আমি শেষ করিনি, একদম এক লাইনে সন্দীপাদির জন্য একদম সময় শেষ হয়ে গেছে। একদম যে কংগ্রেস একদম ওয়ান লাইন প্লিজ ওয়ান লাইন আমরা কিচ্ছু করিনি। সন্দীপাদিরা যেদিকে চায় সাগর দিকেও শুকায় যায়, ছেড়ে দিন। সন্দীপাদিরা অপ্রাসঙ্গিক এই বাংলায়। আমি বলছি যে আটকাতে পারলেন না কেন? বাইরনকে কি বাচ্চা ছেলে নাকি কোলে তুলে নিয়ে এসে আটকাতে পারলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ধরলো কেন বাইরে? আচ্ছা শ্রমিক প্লিজ। দিদি, এই টোটাল চিত্রনাট্যের মূল কারণ হচ্ছে আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সামনে যাবার কোনো মুখ নেই। তিনি এখন শুধু এসআইআর কে হাতিয়ার করেছেন, ওই হাতিয়ারে মানুষের সামনে যাওয়া। কারণ ওই বান্টিনা বাগলি কি একটা সিনেমা ছিল না, যে একটা মানে নেতার সামনে, বাড়ির সামনে গিয়ে প্রদর্শন করছে হামারি মাঙ্গে পুরি কারো। নেতা এসে জিজ্ঞাসা করছে মাঙ্গে আমাদের মুখ পদ্মফুল, আমাদের মুখ একটাই মুখ, সেটা হচ্ছে সততা, পদ্মফুল, মানুষের উন্নয়ন। বাংলার রাজনৈতিক চরিত্র এই চোর সরকারকে দূর করা। প্রশ্ন করুন মোদির নাম বলেনি। আজকে সময় ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আপনাদেরও ধন্যবাদ। শেষ করবো, অন্যান্য খবরের জন্য চোখ থাকুন।